আফগানিস্তানের যুদ্ধ চলাকালীন সময় এই মেয়েটি তার অসুস্থ স্বামী নিয়ে বিপদে পড়ে যায়। প্রতিদিন তার কাছে সেনা সদস্যরা আসত। একসময় মেয়েটি নিজের ইজ্জত ধরে রাখতে পারে না। সেনা সদস্যরা তার সাথে খারাপ আচরণ করত। অন্যদিকে মেয়েটির রয়েছে সন্তান। তার স্বামী অসুস্থ থাকায় সে তার স্বামীকে সব গোপন কথা বলে দিত, যেসব গোপন কথা এর আগে কাউকে শেয়ার করেনি। এভাবেই গোপন কথা বলতে বলতে একদিন এমন এক গোপন কথা শেয়ার করে যেই কথা শুনে তার স্বামীর জ্ঞান ফিরে আসে আর মেয়েটিকে মারতেও চায়। কী ছিল সেই গোপন কথা যা শুনে বছরের পর বছর প্যারালাইজড হয়ে যাওয়া রোগী সুস্থ হয়ে যায়? মুভির শেষে যে টুইস্ট রয়েছে তা আপনার ভাবনারও বাইরে, তাই গল্পটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মুভির শুরুতে আমাদেরকে আফগানিস্তানের দৃশ্য দেখানো হয়। আফগানিস্তানে তখন যুদ্ধ চলছিল, চারপাশে শুধুমাত্র গুলিরই আওয়াজ শুনতে পাওয়া যায়। এরপরে আমাদেরকে একজন মহিলাকে দেখানো হয় যার নাম ছিল ফারহানি। তার বয়স প্রায় 30-এর বেশি ছিল। এরপর তার সামনে একজন লোককে দেখানো হয়। সেই লোকটি হলো ফারহানির স্বামী। যুদ্ধের সময় তার স্বামীর গায়ে গুলি লাগে, সেজন্য সে প্যারালাইজড হয়ে ঘরে পড়ে আছে। ফারহানি তার স্বামীর সেবা যত্ন করে। বাইরে যুদ্ধের শব্দ এবং গোলাগুলির শব্দ শোনার পরেও ফারহানি তার স্বামীর পাশেই থেকে যায়। তার স্বামী সুস্থ হয়ে যাওয়ার জন্য সে সবসময় প্রার্থনা করত। দিনরাত তার নিজের মতো করে স্বামীর সঙ্গে কথা বলতো। তার স্বামী তার কোনো কথা শুনতে পায় কিনা তাও জানে না, তবে ডাক্তার বলেছিল যে 2 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে। কিন্তু অনেক দিন হয়ে যাওয়ার পরেও তার স্বামী এভাবেই বিছানায় পড়ে আছে। ফারহানি তার স্বামীকে সুস্থ করার জন্য নানাভাবে চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই তার স্বামীর হুঁশ ফিরছিল না। যত দিন যায় ফারহানির মনের অস্থিরতা বেড়ে যায়। সে বুঝতে পারছিল না যে কি করবে বা কি করলে তার স্বামী আগের মতো আবারও সুস্থ হয়ে যাবে। তার স্বামী সুস্থ হয়ে ওঠার পরিবর্তে আরও বেশি অসুস্থ হয়ে যায়। এটা দেখে সে দুশ্চিন্তায় পড়ে যায়। ফারহানির 2টি মেয়ে রয়েছে, তাদেরকে নিয়ে দিনরাত পার করে দেয়। বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে সে সব কথা ভুলে যায়। একদিন তার মেয়েরা তাকে বলে তাদের খুব ক্ষুধা পেয়েছে, কিন্তু ফারহানি বুঝতে পারছিল না যে সে কি করবে, কারণ তার ঘরে কোনো খাবারই ছিল না। ফারহানি খুব চিন্তায় পড়ে যায়, তাই সে প্রতিবেশীর বাড়িতে চলে যায় তার মেয়েদেরকে নিয়ে। সে তার প্রতিবেশীকে জিজ্ঞাসা করে আজকে পানিওয়ালা এসেছে কিনা। তখন প্রতিবেশী তাকে জানায় সে এই ব্যাপারে কিছুই জানে না। এরপর ফারহানি তার মেয়েদেরকে নিয়ে ওষুধের দোকানে যায়, কিন্তু তখন সেখানে আর্মি লোকেরা চলে আসে আর গুলি চালায় এবং বোমা মারতে শুরু করে। সেখানকার মানুষজন বোমার আওয়াজ এবং গুলি চালানোর শব্দে অভ্যস্ত হয়ে গিয়েছিল। এরপর সিন পরিবর্তন হয়ে চলে আসে ঔষধের দোকানে। সেখানে ফারহানি তার স্বামীর জন্য ঔষধ চায়, কিন্তু দোকানদার তাকে কোনো ঔষধ দেয় না। দোকানদার তাকে বলে আমি তোমাকে আর ঔষধ দিতে পারবো না, কারণ তোমার অনেক টাকা এমনিতেই বাকি রয়েছে, তুমি আগে সেই সব টাকা পরিশোধ করো। এই কথা শুনে ফারহানি সেখান থেকে চলে আসে আর সে খুব চিন্তায় পড়ে যায়। বাড়িতে এসে সে তার স্বামীর খাওয়ার ব্যবস্থা করে, কারণ তার স্বামী নড়াচড়াও করতে পারছে না, কিন্তু তাকে বেঁচে থাকার জন্য খাবার তো দিতে হবে। ফারহানি একটা খাবারের নলের সাহায্যে তার স্বামীকে খাওয়ায়। ফারহানি জানে না যে তার স্বামী তার কোনো কথা শুনতে পায় কিনা, তবে সে প্রতিবারই বাইরে যাওয়ার আগে তার স্বামীর অনুমতি নিয়ে যেত। বাইরে থেকে ফিরে এসে সে তার সমস্ত ঘটনা তার স্বামীকে বলে দিত। কথা বলা শেষ হয়ে যাওয়ার পর সে বেশ কিছুক্ষণ তার স্বামীর দিক তাকিয়ে থাকে। পুরো শহরের মধ্যে ফারহানির আত্মীয় বলতে একজন আন্টি আছে। বাকি সব আত্মীয়রা যুদ্ধ শুরু হওয়ার আগে সেখান থেকে চলে গেছে। তারা সেই আন্টির বাড়ির পাশেই থাকে। ফারহানি যখনই দুশ্চিন্তায় থাকে তখন সে তার আন্টির কাছে যায়, তাই সে আজও তার আন্টির কাছে এসেছে। ফারহানি তার আন্টির বাসায় আসে এবং দরজায় নক দিলে দরজা খোলে এক অপরিচিত বৃদ্ধ মহিলা। ফারহানি সেই বৃদ্ধ মহিলাকে তার আন্টির কথা জিজ্ঞাসা করলে সে বলে আমি জানি না তারা কোথায়, আর এই ঘরটি আমি কিনে নিয়েছি, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, তুমি এখান থেকে চলে যেতে পারো। এই কথা বলে সেই বৃদ্ধ মহিলা দরজা বন্ধ করে দেয়। আর এইদিকে ফারহানি ভেতর থেকে অনেক ভেঙে পড়ে, কারণ এই পুরো শহরে একদমই সে একা হয়ে গিয়েছে। তাকে সাহায্য করার মতো কেউ নেই। ফারহানি বাড়িতে গিয়ে তার স্বামীকে বলে তার আন্টিও এখান থেকে চলে গিয়েছে, এখন সে কার কাছে সাহায্য চাইবে সে কিছুই বুঝতে পারছিল না। আর এইদিকে বাচ্চারা খুবই ক্ষুধার্ত ছিল, ঘরে কোনো খাবার কিংবা পানি কিছুই ছিল না। ফারহানি তার স্বামীকে আরও বলতে থাকে যে আপনার মা আর আপনার ভাই দুজনেই শহরে চলে যায়, চলে যাওয়ার আগে একবারও আমাকে জানায়নি, বাচ্চাদের পর্যন্ত বলে যায়নি। তারা বুঝে গিয়েছে যে আপনি এখন তাদের জন্য কিছুই করতে পারবেন না, কেউ আপনার দায়িত্ব নিতে চায় না, আমরা এখন একদম একা হয়ে গিয়েছি। আর এখানে আমরা জানতে পারি যে ফারহানির স্বামী যখন সুস্থ ছিল তখন সে একজন সেনা হিসেবে যুদ্ধ করত। কোনো মিলিটারি তাদের উপরে হামলা করলে তার স্বামী সবাইকে রক্ষা করত, কিন্তু একদিন তার সাথীরাই তার কাঁধে গুলি চালিয়ে দেয় আর তারপর থেকে তার এই অবস্থা। তাকে প্যারালাইজড হয়ে ঘরে পড়ে থাকতে হয়েছে আর তার স্ত্রীর সন্তানরা অসহায়ের মতো দিন পার করছে। ফারহানি পুরোপুরিভাবে হতাশ হয়ে পড়ে। সে বলে তাদের সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ সাহায্য করতে পারবে না। সে উপরের দিক তাকিয়ে সৃষ্টিকর্তার কাছে সাহায্য চায়। ঠিক তখনই সে বাচ্চাদের কান্নার শব্দ শুনতে পায়। ফারহানি তখন মেয়েদের কাছে যায়। এরপর রাত হয়ে যায় আর আমরা জানতে পারি যে ফারহানিদের ঘরে কোনো বিদ্যুৎ ছিল না। ফারহানি তার মেয়ের কাছে আসে। তারা ছোট থাকার কারণে কিছুই বুঝতে পারছিল না যে বাইরে কি হচ্ছে।
তারা এটাও জানে না যে তাদের বাবার সাথে কি হয়েছে। তাদের বাইরের দুনিয়া সম্পর্কে কোনো ধারণাই নেই। তারা মনে করে তাদের বাবা হয়তো তাদের সঙ্গে রাগ করেছে, তাই তাদের সাথে কোনো কথাই বলে না। তাই তারা বারবার এই ব্যাপারে তার মায়ের কাছে জিজ্ঞাসা করে, কিন্তু তাদের মা তাদেরকে বলে না যে তার বাবার সঙ্গে কি হয়েছে। রাতে ফারহানি তার স্বামীর ঘরে যায় আর পুরো শরীর মুছে পরিষ্কার করে দেয়। পরের দিন একজন ডাক্তার তাদের বাড়িতে আসে ফারহানির স্বামীকে দেখার জন্য। ফারহানি তাকে বলে, আমি অসুস্থ, আপনার ভিতরে আসতে হবে না। তখন ডাক্তার তাকে বলে, আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, তুমি তোমার স্বামীর ক্ষতস্থানগুলোর খেয়াল রেখো। এটা বলে ডাক্তার চলে যায় আর ফারহানি ঘরের ভিতরে এসে তার স্বামীর ক্ষতস্থানগুলো দেখতে থাকে। ফারহানি দেখে যে তার স্বামীর ক্ষতস্থানগুলো সেই আগের মতোই আছে। তখনই বাইরে একটা ঘোষণা করা হয়, তাই ফারহানি সেটা শোনার চেষ্টা করছিল। ঘোষণায় বলা হয় যে মসজিদে অস্ত্র সংগ্রহ করা হয়েছে, সবাই যেন সেই অস্ত্র সংগ্রহ করে নিয়ে যায়। ঘোষণা শুনে ফারহানি বুঝতে পারে যে এখানে শত্রুদের আক্রমণ হতে চলেছে আর সেজন্য অস্ত্র সংগ্রহ করা হচ্ছে। ফারহানি তাড়াতাড়ি করে মেয়েদেরকে নিয়ে বেসমেন্টে চলে আসে। অন্য লোকজনেরাও নিজেদেরকে রক্ষা করার জন্য বেসমেন্টে চলে যায়। সবাই বেসমেন্টে বসে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছিল। আর তখনই বাইরে শত্রুদের আক্রমণ শুরু হয়ে যায়। গোলাগুলির শব্দ শুনতে পাওয়া যায়, চারপাশ থেকে বোমা ফাটার শব্দ আসতেই থাকে। সেই সাথে ট্যাঙ্ক এবং মিসাইল দেখা যায়। সবাই শুনতে পাচ্ছিল যে বাইরে কিছু হচ্ছে, কিন্তু কেউ জানে না কি হচ্ছে। হঠাৎ বাইরে গোলাগুলির শব্দ বন্ধ হয়ে যায়। তখন ফারহানি ছুটে যায় তার স্বামীর কাছে। গোলাগুলির কারণে তার চারপাশে ধুলাবালিতে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। তার স্বামীর গায়ে ধুলাবালি জমেছিল, তাই সে সেটা পরিষ্কার করে দেয়। এরপর সে দেখতে পায় বাইরে এখনও শত্রুদের ট্যাঙ্ক ঘোরাঘুরি করছিল, অর্থাৎ শত্রুরা আবারও আক্রমণ শুরু করবে। ফারহানি কিছু বুঝে ওঠার আগেই দ্বিতীয়বারের মতো হামলা শুরু হয়ে যায়। চারপাশে ইট এবং পাথর ছড়িয়ে পড়ে। তখন হঠাৎ তার মনে পড়ে যায় তার দুই মেয়ে বেসমেন্টে একা রয়েছে, তাই সে দ্রুত সেই বেসমেন্টে চলে আসে আর হামলা শেষ হওয়ার আগ পর্যন্ত মেয়েদেরকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর আবারও বন্ধ হয়ে যায়। সে বাইরে এসে দেখতে পায় ঘরের অবস্থা খুবই খারাপ আর তার স্বামী সেখানেই শুয়েছিল। এর কিছুক্ষণ পর সে বেসমেন্টে যায় তার মেয়েদেরকে নিয়ে আসার জন্য। আর এইদিকে মিলিটারি লোকজন ফারহানির রুমে আসে আর তার স্বামীর দিকে বন্দুক তাক করে, কিন্তু তাকে নড়াচড়া করতে না দেখে তার হাতে থাকা ঘড়ি এবং আংটি খুলে নিয়ে যায়। এরপর পুরো ঘর তল্লাশি শুরু করে, কিন্তু পুরো ঘরে কোথাও কিছু খুঁজেই পায় না। তারা মনে করে হয়তো লোকজন মারা গিয়েছে। তবুও তারা যখন গুলি করতে যাবে তখন তারা বুঝতে পারে যে লোকটি আগে মিলিটারি ছিল, তাই তারা তাকে গুলি না করে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ফারহানি বাড়িতে চলে আসে। ঘরের অবস্থা দেখে সে বুঝতে পারে যে এখানে অনেক লোক এসেছিল আর তারা তাদের পুরো ঘরে তল্লাশি করেছে, কিন্তু ফারহানি তার স্বামীকে জীবিত দেখে খুবই খুশি হয়। তখনই ফারহানি জানতে পারে যে তাদের প্রতিবেশীকে মেরে ফেলা হয়েছে আর এটা শুনে ফারহানি কষ্ট পায়। এটা বুঝতে পারে যে এই লড়াই এত তাড়াতাড়ি শেষ হবে না। প্রতিদিন মৃত্যুর ভয় নিয়ে তাদেরকে বাঁচতে হবে, তাদের প্রতিটা মুহূর্ত সতর্ক থাকতে হবে। কিন্তু সে তার সন্তানদেরকে এই পরিস্থিতির মধ্যে রাখতে চাইছিল না, তাই সে তার দুই মেয়েকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় আর তার আন্টি যেখানে থাকতো সেখানে চলে যায়। ঘরের দরজা ধাক্কা দিলে আবারও সেই বৃদ্ধ মহিলা দরজা খুলে দেয়। সেই বৃদ্ধ মহিলা বলে, আমি তোমাকে আগেই বলেছি আমি তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু ফারহানি কোনো কথাই শোনে না। সে দরজার সামনে বসে পড়ে। ফারহানিকে দেখে বৃদ্ধের মনে খুব দয়া হয়, তাই সে ফারহানিকে একটা চিঠি দেয়। সেই চিরকুটে একটা হোটেলের ঠিকানা দেওয়া আছে যেখানে তার আন্টি থাকে, তাই সে তার সন্তানদেরকে নিয়ে সেই হোটেলে চলে যায়। আর এখানে আমরা জানতে পারি ফারহানির আন্টি একজন প্রস্টিটিউট। ফারহানির আন্টি তাকে এবং তার মেয়েদেরকে দেখে খুব খুশি হয়। ফারহানি তার আন্টিকে মিলিটারিদের আক্রমণের বিষয়ে সব খুলে বলে। সে তাকে বলে এখন তার মেয়েদেরকে বাড়িতে রাখা নিরাপদ নয়, তাই সে কিছুদিনের জন্য তার বাচ্চাদেরকে এখানে রেখে দিতে চায়। তার আন্টি বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি ওদেরকে এখানে আমার সঙ্গে রেখে দেব। ফারহানি তার আন্টিকে জিজ্ঞাসা করে, আপনি কিভাবে এই পেশায় জড়িত হয়ে গেলেন? তার আন্টি বলে, অনেক ছোট বয়সে আমার বিয়ে হয়ে যায়। বিয়ের অনেক বছর হয়ে যাওয়ার পরও আমার কোনো সন্তান হয় না। সন্তান না হওয়ার বিষয়টা যখন সবার সামনে চলে আসে তখন থেকে প্রতিদিন রাতে আমার শ্বশুর আমার সঙ্গে জোর করত। এভাবে অনেক বছর চলে যায়। এই নির্যাতন সহ্য করতে না পেরে আমি আমার শ্বশুরকে মেরে ফেলি আর এরপরে আমি সেখান থেকে পালিয়ে যাই। এখানে আসার পর আমি আমার নিজের মতো করে চলতে পারি, আমি এখন সম্পূর্ণ স্বাধীন। এরপর আন্টি ফারহানিকে কিছু টাকা দেয়। ফারহানি তার বাচ্চাদেরকে আন্টির কাছে রেখে বাড়িতে চলে আসে, কারণ তার স্বামীর যত্নের প্রয়োজন। সে তার স্বামীকে তার জীবনের এক এক করে ঘটে যাওয়া সব কথা শেয়ার করে। ফারহানি বলে, আমাদের বিয়ের 10 বছর হয়ে গেছে, কিন্তু আপনি কখনোই আমার সৌন্দর্যের প্রশংসা করেননি, কখনোই বলেননি যে আমাকে আপনার ভালো লাগে, বরং আপনার ভাইয়েরা আপনার থেকে বেশি প্রশংসা করেছে। আমি কখনোই নিজের প্রয়োজনে আপনাকে কাছে পাইনি। সবসময় রাতে আপনি আমার সঙ্গে জোর করতেন। আপনার ভাইয়েরা জানতো যে এখানে যুদ্ধ শুরু হবে, তাই আপনার ভাইয়েরা আপনার মাকে নিয়ে এখান থেকে চলে গেছে। হয়তো আপনিও জানতেন যে এই জায়গাটা নিরাপদ নয়, যে কোনো সময় এখানে শত্রুরা আক্রমণ করতে পারে, কিন্তু এটা জানার পরেও আপনি কখনোই আমাকে কিছু বলেননি, আমাকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার প্রয়োজন বোধ করেননি। আপনার কাছে আমার কোনো গুরুত্বই ছিল না, সেটা আমি জানি, কিন্তু আপনার যে দুটো মেয়ে আছে আপনি তাদের ব্যাপারেও কোনোদিনও ভাবেননি। কি বন্ধুরা, বিরক্ত হচ্ছেন? আসলে এই কথাগুলোর মাধ্যমে পুরো গল্পটা ফুটে উঠেছে, তাই ধৈর্য সহকারে দেখতে থাকুন।
যাই হোক, এরপরে ফারহানি আবারও বলে, এমনকি আপনার পরিবারও আমাদেরকে নিয়ে ভাবতো না। আপনি সবসময় আপনার কাজেই ব্যস্ত ছিলেন, এতটাই ব্যস্ত ছিলেন যে বিয়ের দিনেও আসেননি। আমার বিয়েটা পর্যন্ত আপনার ছবির সঙ্গেই হয়েছিল। আমি আপনাকে কখনো দেখিনি এবং দেখার সুযোগও পাইনি। আপনি যখনই আসতেন সোজা শারীরিক সম্পর্কে জড়াতেন। আমি এইসব কিছু মেনে নিয়েছিলাম, কারণ সঠিক সময় যদি আমার সন্তান না হতো তাহলে আপনার মা আমাকে বন্ধা বলে বাড়ি থেকে বের করে দিত। তাই সন্তান জন্ম দেওয়ার জন্য নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও আমাকে এগুলো মেনে নিতে হয়েছে। আমি আমার জীবনে কখনোই পুরুষদেরকে বুঝতেই পারলাম না। মেয়েদের জীবনে প্রথম পুরুষ থাকে তার বাবা। বাবাকে দেখে তারা বুঝতে পারে যে পুরুষ কিরকমের হয়। আমার বাবাও ভালো মানুষ ছিলেন না। তার পাখি পালনের খুব শখ ছিল। তিনি পাখিদের লড়াইয়ের জন্য প্রশিক্ষণ দিতেন আর সেগুলোকে দিয়ে লড়াই করাতেন। আর এভাবেই সে তার সব টাকা পাখিদের পেছনে বাজি ধরে শেষ করে দিতেন। বাজিতে হেরে টাকা পয়সা শেষ করে বাড়িতে ফিরে আমার মাকে প্রচুর মারতেন। আমি সবসময় এটাই দেখেছি, পুরুষ সবসময় কঠোর এবং নিষ্ঠুর হয়ে থাকে। তারা সবসময় নিজের মর্জি অনুযায়ী চলে। কারো উপর হাত তুলতে তারা দুবার ভাবে না। এটা আমি আমার বাবাকে দেখেই বুঝেছিলাম। আমার বাবা প্রচণ্ড জুয়ারি ছিল। জুয়ার পেছনে এক এক করে সবকিছু নষ্ট করে ফেলেছিলেন। সবকিছু শেষ করে দিয়ে সে শান্ত হয় না। জুয়ার ঘরে সে তার নিজের বড় মেয়েকে বাজি ধরে, কিন্তু সেই বাজিতেও হেরে যায়। আমার বাবা তার 12 বছর বয়সী মেয়েকে ওই বুড়ো লোকের সাথে রাত কাটাতে বাধ্য করে। এসব দেখে আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। আমি বুঝে গিয়েছিলাম বাবা হয়তো এরপর আমাকে বাজি ধরবেন। তাই আমি আমার বাবাকে জুয়া খেলা সেই পাখিদেরকে খাঁচা থেকে বের করে বিড়ালের সামনে রেখে দেই। বিড়াল সেই পাখিদেরকে মেরে ফেলতো। বিয়ের পরেও আমার দুশ্চিন্তা আর সমস্যা শেষ হয়নি। কখনো কখনো আমি ভাবি, যদি বিয়ের সময় আপনার মৃত্যু হয়ে যেত তাহলে আপনার কোনো ভাইয়ের সঙ্গে আমার বিয়ে হতো, তাহলে হয়তো আমি বেশি নিরাপদে থাকতাম। এটা বলে ফারহানি সেখান থেকে চলে যায়। সিন পরিবর্তন হয়ে চলে আসে ফারহানির আন্টির কাছে। সে তার আন্টির কাছে এসে তাকে বলে সে তার স্বামীর সাথে দিনরাত পাগলের মতো একা একা কথা বলে। সে তার জীবনের প্রতিটা ঘটনা তার স্বামীকে জানায়। সে জানেও না সে তার কথা শোনে কিনা। ফারহানির কথা শুনে আন্টি তাকে একটা কাহিনী বলে। একটা পাথর ছিল যাকে লোকজন তাদের জীবনের সব কথা শোনাতো। মানুষজন তাদের সব গোপন কথা সেই পাথরটির সঙ্গে শেয়ার করত। যতক্ষণ পর্যন্ত না তাদের মনের কথা শেষ হতো ততক্ষণ পর্যন্ত তারা সেই পাথরের সাথে কথা বলতো। যখনই তাদের মনের কথা সব শেষ হয়ে যেত তখনই সেই পাথর ভেঙে টুকরো টুকরো হয়ে যেত আর মানুষের মন এভাবেই হালকা হয়ে যেত। লোকে বলে যখন কোনো মানুষ এরকমের প্যারালাইজড হয়ে যায় তখন সেও পেশেন্ট স্টোনের মতো হয়ে যায়। তোমার স্বামী হয়তো এই পাথরের মতো হয়ে গেছে। ফারহানি তখন বুঝতে পারে তার স্বামী এখন পাথর হয়ে গেছে। তার কাছে এখন তার সব গোপন কথা শেয়ার করতে পারবে। পরদিন যখন সে তার স্বামীর কাছে যায় তখন গোসল করিয়ে দেয়। আর বিবাহিত জীবনের 10 বছর পর সে তার স্বামীকে প্রথমবারের মতো ভালোবাসার সহিত কিস করে। এরপরে সে একা একাই কথা বলতে থাকে। আমার সেই বিবাহিত জীবনের প্রথম রাতের কথা মনে পড়ে যায়। কতটা অমানবিক ছিল সেই রাত, যেখানে আমি প্রস্তুত ছিলাম না। আপনার মা আমাকে বলে দিয়েছিল যে তার সন্তান চাই। কথা বলতে বলতে ফারহানি বাইরে কিছু শব্দ শুনতে পায়। তখন বাইরে তাকাতেই দেখতে পায় তার প্রতিবেশীরা একটা লাশ দাফন করছে। তখনই ডাক্তার চলে আসে, কিন্তু ফারহানি ডাক্তারকে ভেতরে আসতে দেয় না, কারণ ডাক্তারকে দেওয়ার মতো কোনো টাকাই তার কাছে ছিল না। তাই ডাক্তারকে ফিরিয়ে দেয়। তখন সে ঘরে এসে জানতে পারে এই এলাকায় কিছু সিপাহী চলে এসেছে আর তার স্বামী একসময় মিলিটারি ছিল। এই খবর যদি তারা জানতে পারে তাহলে তার স্বামীকে মেরে ফেলবে। তাই সে তার স্বামীকে বালিশ আর খাতা কম্বল দিয়ে ঢেকে রাখে। কিছুক্ষণ পর সেখানে দুজন লোক আসে। তাদের মধ্যে একজন ছিল কমান্ডার আর একজন সিপাহী। তারা ফারহানির ঘর তল্লাশি করতে শুরু করে। এদেরকে দেখে ফারহানি অনেক ভয় পেয়ে যায়। তখন ফারহানি মনে করে তারা তার সাথে বাজে কিছু করবে। তাই সে বুদ্ধি করে আগে থেকেই বলে ফেলে আমি একজন খারাপ মহিলা। তখন ওই কমান্ডার বলে হাই আমি এ কি করলাম, তোমার মতো নাপাক মহিলার ঘরে কেন আসলাম। তারা মহিলার দিকে থুতু ছুঁড়ে মারে আর সেখান থেকে চলে যায়। এরপরে ফারহানি ঘুমিয়ে যায়। সকাল হলে ফারহানি আবারও দরজায় ঢকঢক আওয়াজ শুনতে পায়। সে দরজাটা খুলে দেখতে পায় গতকালকের সিপাহীটা আবারও চলে এসেছে। সিপাহীর বয়স অনেক কম। সে কোনোদিনও কোনো মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হয়নি, তাই সে এর সাথে ঘনিষ্ঠ হতে চায়। সিপাহী তার পকেট থেকে অনেকগুলো টাকা ফারহানিকে ছুঁড়ে মারে আর তার সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করে। ফারহানি তাকে অনেক বাধা দেয়, কিন্তু সে শোনে না। সিপাহী চলে যাওয়ার পর ফারহানি অনেক কাঁদতে থাকে। তখন দেখতে পায় তার ঘরে অনেক টাকা পড়ে আছে আর এই সময় তার টাকার অনেক দরকার। তাই সে টাকাগুলো তুলে নেয় আর দোকান থেকে তার স্বামীর জন্য ঔষধ আর খাবারপত্র নিয়ে আসে। পরদিন ওই সিপাহী ছেলেটা আবারও চলে আসে। এবারও সে অনেকগুলো টাকা তার সাথে নিয়ে আসে আর ফারহানির সঙ্গে সময় কাটায়। প্রতিবার সময় কাটানোর পর সেই সব কাহিনীও ফারহানি তার স্বামীকে বলতো। ফারহানি বলে ছেলেটা সবসময় আমার চোখের দিক তাকিয়ে থাকে, মনে হয় আমার ব্যাপারে খেয়াল রাখে এমন একটা অবস্থা। ফারহানি ছেলেটার ব্যাপারে কিছুই লুকায় না। ছেলেটির ব্যাপারে যা যা ভাবে সব তার স্বামীকে বলে দেয়। একদিন ফারহানি যখন বাইরে থেকে আসে তখন সে দেখতে পায় তার ঘরের চালাটা কেউ ঠিক করে দিয়েছে। এতে করে ফারহানি বুঝতে পারে এটা সেই ছেলেটার কাজ। পরদিন ছেলেটি আবারও আসে আর ফারহানিকে বলে আমি শুধুমাত্র কিছু সময়ের জন্য আপনার সামনে বসতে চাই। এরপর ছেলেটি তার শরীরের শার্ট খুলে দেখায় কত আঘাত রয়েছে সেখানে। ছেলেটি বলে আমি অনাথ,
কিছুদিন হলো জয়েন করেছি। কমান্ডার সবসময় সিগারেট খেয়ে তার ছেঁকা দিত আমার শরীরে। আমি কিছুই বলতে পারতাম না, জীবনে কখনো ভালোবাসা পাইনি, এসব বলে ছেলেটি কেঁদে দেয়। ফারহানি তখন ছেলেটিকে জড়িয়ে ধরে সেও কেঁদে ফেলে। সে বুঝতে পারে এই দুনিয়া সে একাই কঠিন জীবনযাপন করছে না, তার মতো আরও অনেকেই এরকমের জীবনযাপন করছে। পরদিন সকালে ফারহানি দেখতে পায় তার ঘরের সামনে কিছু ফল রেখে যাওয়া হয়েছে, আর সেই সঙ্গে একটা স্বর্ণের চেনও দেখতে পায়। ফারহানি সেটা দেখে খুব খুশি হয়। সে এসব বিষয় তার স্বামীর সাথে শেয়ার করে। ফারহানি তখন বুঝতে পারে সেও ছেলেটির প্রতি দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু এটা ছিল তার চরম ভুল। তাই সে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চায়। একদিন ফারহানি তার স্বামীকে বলে, আমি আমার জীবনের শেষ গোপন কথাটা আপনাকে জানাতে চাই। ফারহানি তাকে বলে, আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার 2 সন্তানকে মেরে ফেলতে চেয়েছিলাম, কারণ ওই 2 সন্তান আপনার ছিল না। আমি অনেক আগেই বুঝে গিয়েছিলাম আপনি সন্তান জন্মদানে অক্ষম, কিন্তু আপনার মা এই কথাগুলো মানতেন না। তিনি আমাকে বলেই দিয়েছিলেন বাচ্চা না হলে সে আমাকে ঘর থেকে বের করে দিবেন। তখন আমি উপায় না পেয়ে আন্টির কাছে গিয়েছিলাম, আর সে আমাকে এই ব্যাপারে সাহায্য করেছে। আপনার মা ভাবতো আমি ডাক্তারের কাছে যাচ্ছি, কিন্তু আমি গিয়েছিলাম অন্য পুরুষের সঙ্গে। অতঃপর আমি প্রেগনেন্ট হয়ে যাই। এই 2 মেয়ের একজনও আপনার সন্তান নয়। আমিও জানি না ওদের বাবা কে। এই কথা শুনে প্রথমবারের মতো ফারহানির স্বামীর হুঁশ ফেরে, আর সে ফারহানিকে মারার জন্য গলা চেপে ধরে। তখন ফারহানি নিজে বাঁচার জন্য ছুরি দিয়ে আঘাত করে এবং স্বামীকে মেরে ফেলে। ফারহানি কিছু সময়ের জন্য মনে করে তার স্বামী ছিল পেশেন্ট স্টোন, যাকে সব সিক্রেট বলা যায়। সে তার মৃত্যুর সাথে সাথে ফারহানির জীবনের সব গোপন কথা সাথে করে নিয়ে গেছে, আর ফারহানি তার জীবনের সব ভুল আর গোপনীয়তার বন্ধন থেকে মুক্তি লাভ করে। তখন সেখানে সিপাহী চলে আসে, দেখতে পায় সে তার স্বামীকে মেরে ফেলেছে, আর সে বুঝতে পারে মেয়েটি এখন মুক্ত হয়ে গেছে। এখন যদি কেউ তার সঙ্গে অন্যায় করতে চায় তাহলে সে প্রতিবাদ করবে। আর এখানেই এই সিনেমাটার গল্প শেষ হয়ে যায়। বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটা? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।